জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ ব্যাংকের কিছুটা স্ট্রং অবস্থান তৈরি হয়েছে, যার ফলে দেখা গেছে যে হুন্ডির যে তীব্রতা ছিল সেই তীব্রতা কমেছে। চলতি অর্থ বছরে রেমিটেন্স $10 বিলিয়ন ছাড়িয়েছে। আপনার কাছে জানতে চাইবো, এটা কি নির্বাচনের আগে সাময়িক উত্থান নাকি দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার কোনো ইঙ্গিত? কি মনে হয় আপনার? স্বাভাবিকভাবে যে কোনো কিছুরই প্রবৃদ্ধি দেশের জন্য ভালো, কিন্তু আমরা যদি গত কয়েক বছরের ট্রেন্ড যেখানে ছিল, বিশেষ করে 24 সালের গণ অভ্যুত্থানের পরে 25 সালে যে ঊর্ধ্বমুখী ভাব, সেটা অবশ্যই অর্থনীতির জন্য একটা ভালো দিক। কিন্তু অতীতে যেটা হয়েছিল যে 23 কিংবা 22 সালে যদি দেখি, সেই সময়ের তুলনায় অবশ্যই একটা পজিটিভ সাইন রয়েছে এখানে। কিন্তু এটা কেন বেড়েছে সেটার একটা কারণ যদি আমরা বলি যে অতীতেও বাংলাদেশিরা টাকা পাঠিয়েছে, কিন্তু সেটা বৈধ চ্যানেলে আসছে কিনা সেটা দেখার বিষয়। আমরা বিভিন্ন সময় যদি দেখি, বিভিন্ন ক্ষেত্রেই আমরা যেটা দেখেছি যে হুন্ডির মাধ্যমে টাকাটা আসে, যার ফলে কি হয়, টাকা পাচার একটা সহজ পদ্ধতি হয়েছে। হুন্ডির মাধ্যমে টাকাটা ওখানে থেকে যায়। তো আপনি জানেন যে গত 24 সালের গণ অভ্যুত্থানের আগে যারা দেশ পরিচালনা করেছে, তাদের বিরুদ্ধে একটা বড় অঙ্কের টাকা পাচারের অভিযোগ রয়েছে, যেগুলো এখন ক্রমান্বয়ে আলোর মুখ দেখছে। বিভিন্ন সময়ে সেটা বলা হচ্ছে লাখ লাখ ডলার, যেটা লক্ষ কোটি ডলার যদি আমার পাশে। তো এই পাচারের যে একটা মাধ্যম, সেটা কিন্তু এই প্রবাসী আয়ের মাধ্যমে হয়, কিন্তু একমাত্র মাধ্যম না। আমাদের এক্সপোর্টের মাধ্যমে হয়, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে ওখানে বাড়িয়ে অথবা কমিয়ে দেখে। এগুলো অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করে যারা পাচারকারী, তার মধ্যে একটা বড় অঙ্ক এখান থেকে করে, যেটাকে আমরা হুন্ডি হিসেবে বলি। তো যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ ব্যাংকের কিছুটা স্ট্রং অবস্থান তৈরি হয়েছে, যার ফলে দেখা গেছে যে হুন্ডির যে তীব্রতা ছিল সেই তীব্রতা কমেছে। একেবারে যে কমে গেছে সেটা বলতে পারছি না। ফলে এই প্রথম 4 মাসে 10 বিলিয়ন, অথবা আপনি যদি 24 সালে দেখেন বা 23 সালে 23 থেকে 30 আমাদের গত অর্থ বছরে যেটা হয়েছে, তো এটা ডেফিনেটলি একটা দেশের জন্য ভালো। এবং এটা আমি মনে করি যে এই যে উলম্ফন, এটা ধরে রাখার জন্য বেশ কয়েকটা মাধ্যম আমাদেরকে পদক্ষেপ দরকার। একটা হলো যে যারা এই অবৈধ কাজের সাথে জড়িত আছে, সেটা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, এবং যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন তারা যাতে এই পথে না যায় সেই ব্যবস্থাটা করা। কিছুটা হলো আপনার, আমি মনে করি যেটাকে একটু সহজ করা পদ্ধতিটা, যে প্রণোদনাটা আছে সেটা যাতে সরকার প্রণোদনা দিচ্ছে 2.5%, তো সেটা যাতে সহজে পায়। এবং আরও কিভাবে আমরা লোক বাড়াতে পারি বিদেশে সঠিক পন্থায়, এবং বিশেষ করে যারা স্কিল্ড মাইগ্রেন্ট ওয়ার্কার, সেই দিকটাতে আমরা নজর দিলে আমাদের বর্তমান যে ধারাটা আছে এবং সেটা আরও বাড়তে পারে। কারণ আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কম্পেয়ার করি, তাহলে সেই তুলনায় আমাদের খুবই কম। তাদের 100 বিলিয়নের উপরে, প্রায় 130-এর কাছাকাছি তাদের, সেখানে আমাদের শুধু 30 বিলিয়ন। যদিও তাদের জনসংখ্যার তুলনায় অনেক বেশি, কিন্তু কিছু কিছু দেশ আছে যারা আমাদের মতো ছোট দেশ, কিন্তু তাদের আয় বেশি। একমাত্র কারণ হয়েছে সেটা হলো যে আমাদের ওয়ার্কফোর্স বা ইমিগ্রেন্ট যারাই বাইরে যাচ্ছে, সেখানে আসলে নেগোসিয়েশন এবং স্কিল যেটা, সেইখানে দুর্বলতা রয়েছে। এবং আমাদের সেটার দিকে মনোযোগ দিতে পারা, প্লাস হলো যাতে এই অবৈধ পন্থায় না আসে, সেইটা খুব জোরদার করা। একদমই তাই। এবং আপনি যেমনটি বলছিলেন হুন্ডি চক্রের কথা, এটা কিন্তু আবারও সক্রিয় হয়েছে, যেমনটা আর কি লক্ষণে বোঝা যাচ্ছে। এতে আপনার কি মনে হয় দেশের বৈধ রেমিটেন্স প্রবাহকে কতটা প্রভাবিত করতে পারে, এবং বাংলাদেশ ব্যাংকের নজরদারি এক্ষেত্রে যেটা, সেটা কি আসলে যথেষ্ট? আপনার কি মনে হয়? না, এখানে সবসময় যেটা আসলে যারা পাচারকারী তারাই তো চেষ্টা করে, কারণ যে ব্যক্তি দেশের বাইরে থেকে টাকা পাঠান তাকে কোনো না কোনো একটা মাধ্যমে পাঠাতে হবে। তো আমরা যদি সেই পাচার রোধ করতে চাই, তো সেখানে বেশ কিছু ইউনিট কাজ করে। বাংলাদেশ ব্যাংক আছে, তারপরে আমাদের এন্টি কারাপশন কমিশন, বিভিন্ন সংগঠন, ল এনফোর্সিং এজেন্সিরা কাজ করে। এইখানে যেটা হচ্ছে, আমাদের এখন কিছু ডিজিটাল ইনোভেশন বা ডিজিটাল টেকনোলজি, যেগুলো আমাদের এখন লেটেস্ট টেকনোলজি ব্যবহারের ফলে আসলে এই অবৈধ ট্রানজ্যাকশনগুলো বা এই হুন্ডির মাধ্যমে যে টাকাটা পাচার হয় বা যেটা আসে না, সেইটা মনিটর করা সম্ভব। কিন্তু সেটা একটা
একটা পক্ষকে যদি আপনি বলেন যে বাংলাদেশ ব্যাংক একার দায়িত্ব, নয়, এটা সবারই দায়িত্ব আছে প্রত্যেকটা জায়গার থেকে। তো আমি যদি বলি যে হুন্ডিটাকে যদি আমরা প্রথমে এটাকে রোধ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, ধরেন এমএফএস এর মাধ্যমে অনেক সময় আনইউজুয়াল ট্রানজ্যাকশন যদি দেখে, মাঝে মাঝে আমরা দেখি বিভিন্ন ধরনের এমএফএস আছে যেগুলো মোবাইল ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস, ধরেন সেই টাকাটা আসলে সারা দেশে তাদের একটা নেটওয়ার্ক আছে, যারা এই হুন্ডি চক্রের যারা সদস্য তাদের একটা সারা দেশে নেটওয়ার্ক আছে। তো এই নেটওয়ার্কের মাধ্যমে যে টাকাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়, সেটা কাছাকাছি যদি হয়, ধরেন একই ইউনিয়ন একই উপজেলার ভিতরে হাতে হাতে পৌঁছে দিতে পারে। কিন্তু এই চক্রটা দেখবেন এখন এই ফিনান্সিয়াল সার্ভিসগুলোর ফলে বা অনলাইন ব্যাংকিংয়ের ফলে এই কিছু চ্যানেলাইজ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শুধু বাংলাদেশ ব্যাংক তো তার মনিটরিং চালু রাখবেই, স্বীয় প্রতিষ্ঠান যেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বলেন বা মোবাইল ব্যাংকিং যেগুলো আছে, ব্যাংকের যেই অ্যাপস ভিত্তিক ট্রানজ্যাকশন আছে, ব্যাংকের যে ট্রানজ্যাকশন আছে, যে কোনো ধরনের আনইউজুয়াল ট্রানজ্যাকশন যদি দেখে, সাথে সাথে সেটাকে আসলে ব্লক করা বা তার উৎস সম্পর্কে জানতে চাওয়া, এই জিনিসটা যদি প্রপারলি মনিটর করা হয় তাহলে আমি মনে করি আসলে এটা একটু কোয়াইট ইম্পসিবল। কিন্তু যেটা হয় কোনো কোনো ক্ষেত্রে আছে যে তারা আসলে কিছুটা ছাড়ও দিতে পারে, এরকম অভিযোগ আছে যে ব্যাংক কিংবা অন্যান্য কিছু প্রতিষ্ঠান আছে তারা এটাকে আসলে একটু স্কেপ করে যায়, এড়িয়ে যায়, বা ওই চক্রের সাথে তাদের কোনো যোগসাযোগ বা আতাত থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেহেতু ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান যারা এই কাজগুলো করেন তাদের আবার ওভারসি করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটা বড় ইয়ে আছে। আবার এন্টি টেররিজম বা এই এন্টি ফেক যে ট্রানজ্যাকশন হয় এটার জন্য যারা যে ল এনফোর্সিং এজেন্সিগুলো কাজ করে তারাও এটাকে দেখতে পারে। হ্যাঁ, যেটা করা যেতে পারে বিশেষ করে এর পাশাপাশি আমাদেরকে এটার যেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে অর্থনীতিতে, সেই বিষয়ে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদেরকে আসলে সচেতন করা। প্লাস হলো যে ডলারের যে রেটটা থাকে, ডলারের রেট একটা বড় ফ্যাক্টর। ধরেন আমি যদি ইউএসএতে থাকি তাহলে আমি হয়তো $1 বাড়িতে পাঠাইলে পাচ্ছি 122 টাকা, কথার কথা। তো সেখানে যদি কেউ আমাকে 23 টাকা অফার করে, আমি 1000 টাকা বেশি পাচ্ছি $1000 পাঠালে। তো সেই ক্ষেত্রে ডলারের যে রেট সেইটা যাতে প্রপার ফ্লোটিং রেট এখন যেটা চলছে যাতে ভালো একটা হার পায়, বিনিময় হার যেটা, সেদিকেও একটা নজর রাখার দরকার আছে। একদমই তাই। এবং আমি এখানে একটু বলতে চাই আপনাকে যে নির্বাচনের আগে জাল নোট ছড়ানোর কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে চারিদিকে। আপনার কি মনে হয় জাল নোটের মাধ্যমে রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো অস্থিতিশীলতা তৈরির সুযোগ আছে কিনা এখানে? শুধু জাল নোট না, আপনি যেটা বললেন হুন্ডি নির্বাচনের আগে বাড়ারও একটা সুযোগ রয়েছে। আমাদের প্রতিবেদক যেটা বললেন সেটা হলো যে আমরা জানি যে বর্তমানে যারা দেশে আছে হয়তো 2 থেকে 3টা পলিটিক্যাল পার্টি আছে যারা নির্বাচনের এরকম দেশে একটা নির্বাচনের হাওয়া বসছে। তো এইটাকে অস্থিতিশীল করার জন্য বলা হচ্ছে বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির যে গোপন তথ্য যেটা তারা যেটা বলছেন যে পতিত যে সরকার ক্ষমতায় ছিল তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইতে পারে। তো প্রশ্নবিদ্ধ করলে অথবা নির্বাচনকালীন সময়ে তারা এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তো সেই ফিন্যান্সিংটা তো আসলে বৈধভাবে আসার সুযোগটা কম। দেশের ভিতরে যেহেতু নেই, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন গোপনে, বিভিন্ন পার্শ্ববর্তী দেশে হতে পারে বা ইউরোপ অথবা ইউএস, বিভিন্ন দেশে আছে যেটা আমাদের আইডেন্টিফাই হয়েছে যে বিভিন্ন জায়গার থেকে রিসেন্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের যে ট্রানজ্যাকশনের যে একটা সংখ্যা রয়ে গেছে এবং তাদের কাছে যে তথ্যটা আছে, এই ফিন্যান্সিং রিসিভার এন্ডে যারা থাকবে তাদেরকে যদি ভালোভাবে মনিটর করা হয়, কারণ তারা পাঠাইতে চাচ্ছে কিন্তু আমি যদি এখানে রিসিভ করার লোক না পাই বা যদি সেটাকে ব্যয় করতে না পারে বা ঢুকতে না পারে, তাহলে কিন্তু এটা দিয়ে অস্থিতিশীলতা করা অথবা সেই টাকাটা বাংলাদেশে ঢুকানো একটু কঠিন। তো আমি বলবো যে ল এনফোর্সিংয়ের মধ্যে পুলিশ বা গোয়েন্দার অন্যান্য যেই সেকশনগুলো আছে, র্যাব আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, এরা যে বিষয়গুলো নিয়ে কাজ করে যে এই ধরনের কাজ করার জন্য যে ধরনের অপরাধীদেরকে ব্যবহার করা হচ্ছে বা হতে পারে, সম্ভাব্য যেই অপরাধীগুলো আছে তাদের যে যদি মনিটরিংটা করা হয় বা তাদেরকে যদি কড়া নজরদারিতে রাখা হয় যে তাদের অ্যাক্টিভিটিস বা তাদের মোবাইল যদি থাকে সেটা, তাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেগুলো, এবং ব্যাংকগুলিকে যদি স্পেশাল কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে
যে আমরা অতীতের চেয়ে এখন আরেকটু বেশি নজরদারি করব এবং একটা লিমিট বসায় দেওয়া যে এই ধরনের ট্রানজ্যাকশনের উপরে হলেই সেটাকে আসলে তুমি কেওয়াইসি করো, যে এই ক্লায়েন্টটা কে, সে হঠাৎ করে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে, প্রতি মাসে সে 1 লাখ টাকা রিসিভ করছে। আর এখন যেটা হয়েছে দেখেন, আসলে আমরা যেরকম বলি টেকনোলজির ক্ষেত্রে যে সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ড টেকনোলজি, ন্যানো টেকনোলজির যুগ বলা যায়, এটা অনেক চতুর হয়েছে আমাদের যারা অপরাধী বা যারা অপরাধের পিছনে কাজ করে। আগে যেটা হয়তো একটা অ্যাকাউন্ট ব্যবহার করে হয়তো 10 লাখ টাকা আনতো, সেখানে এখন মাল্টি ওয়েতে সে অ্যাকাউন্টের ব্যক্তি গড়িয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টের লিমিটের মধ্যে করতেছে। কিন্তু ধরেন আমি আমার ট্রানজ্যাকশন লিমিট 1 লাখ টাকা আমি করতেই পারবো, এটা আমার সিস্টেম, আমার ল বৈধ করেছে। তো আমি 10টা অ্যাকাউন্ট দিয়ে যদি 10 লাখ করি তাহলে কিন্তু আপনি আমাকে সন্দেহ করতে পারছেন না। তো সেই জন্য আমি বলবো যে হঠাৎ করে একটা লোকের অ্যাকাউন্ট খোলা নতুন, ওর আসলে আয়ের সোর্সটা কি, বা ও এই টাকাটা ফ্রিকুয়েন্টলি তুলছে কিনা, এই জিনিসগুলো যদি দেখা যায় তাহলে আমার মনে হয় যে নতুন ইন্ট্রুডার যারা যারা প্রবেশ করবে, নতুন যারা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত হবে, তাদেরকে আসলে মনিটরিংয়ে আনা। এবং আমাদের দেশের যে ল এনফোর্সিং পুলিশ, র্যাব, যাদেরকে কথাই বলি না কারো, আমি মনে করি যে তাদের যথেষ্ট সক্ষমতা আছে এবং তাদের একটা নজর থাকে যে কারা আসলে অপরাধের সাথে জড়িত, অতীতের রেকর্ড আছে, সেগুলো ধরে যদি কাজ করে তাহলে এটা হলো দমন করা সম্ভব। আর আপনার যে প্রশ্ন বললেন যে জাল নোট, আসলে কি মানুষকে ধোঁকা দিতে পছন্দ করে। আর নির্বাচন কেন্দ্রিক আমাদের এটা একটা কালচার হয়ে গেছে, জানি না এই কালচার হয়তো আমরা মুক্ত হতে পারবো কিনা। সেক্ষেত্রে ভোটারদেরও একটা বড় ভূমিকা থাকবে যে আমরা আসলে অর্থের বিনিময়ে কেন আমার একটা রাইটস, আমার যে একটা ভালো কাজ করার জন্য একটা ভালো মানুষকে নির্বাচিত করার যে সুযোগ আসবে, সেটা কেন আমি অর্থের বিনিময় করব। তো এই সময়গুলোতে আসলে মানুষগুলো একটু হ্রাস থাকে এবং এই কাজগুলো গোপনে করা হয়। তো সেই ক্ষেত্রে ওই সময়টাতে আসলে জাল টাকা দিয়ে মানুষকে বোঝানো হয় যে আমি তোমাকে 5,000 টাকা দিলাম। তো ওইটা তো আসলে প্রমাণ করা সম্ভব না, যে গৃহীতা সে কিন্তু বলতে পারবে না যে আমি ভোটের জন্য 5,000 টাকা নিয়েছি। আবার যে দেয় সেও সুযোগটা কাজে লাগায়, যে জাল টাকা নিয়েছে তো ক্লেম করতে পারবে না। একদমই তাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই চক্রটা যারা আছে তৈরি করে, এবং আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদেরকেও একটু নৈতিকতার জায়গায় সঠিক থাকা, প্লাস হলো বিশেষ করে এখানে ভোটাররা যদি অ্যাক্টিভ থাকে, যে গ্রহণ করবে বা যার বিনিময়ে ভোটটা কিনতে চাচ্ছে যার কাছ থেকে, সে যদি মনে করে যে না আমি সঠিক থাকবো, আমি কাজটা করব না, তাহলে কিন্তু দেওয়ার কোনো জায়গা থাকে না। আসলে জনসাধারণকেই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং আমি এবার একটু বলবো যে ক্যাশলেস লেনদেন বাড়ানোর যে আহ্বান, সীমান্ত এলাকা এবং জনসাধারণের জন্য এটা আসলে কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন, এবং আপনার কি মনে হয় বাংলাদেশকে এখনই ক্যাশলেস লেনদেনের জন্য কাঠামোর জন্য আর কি প্রস্তুত কিনা? না, ক্যাশলেস তো একদিনে সম্ভব না। আপনি যদি এখন চিন্তা করেন তো সেই ক্ষেত্রে দেখবেন এখন থেকে 10 বছর আগে চিন্তা করলে ক্যাশলেস আইডিয়াটাই আমাদের কাছে একদম অনুপস্থিত ছিল। কিন্তু পৃথিবীর যে দেশগুলো ক্যাশলেস হয়েছে, একদম আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, ক্যাশলেস তারা কিভাবে করেছে সেটা আমরা ফলো করব। কিন্তু ক্যাশলেস যে সম্ভব না এটা বলবো না, কারণ আমরা ক্যাশলেসের অনেক জিনিসগুলো আমরা ক্যাশলেস পথে এগোচ্ছি। যদি ধরেন আমরা যদি একটা রাইড নেই, সেখানে পেমেন্টের সুযোগ আছে। আমি চাইলে আমার সুপার শপে আমি আমার কার্ড দিয়েও পেমেন্ট করতে পারছি, ব্যাংক দিয়েও ট্রান্সফার করতে পারছি, আবার মোবাইল ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস, প্লাস ধরেন আপনার আরও একটা জিনিস যে ব্যাংকগুলো তারা নিজস্বভাবে অ্যাপ ভিত্তিক ট্রানজ্যাকশন চালু করছে। এখন আপনি ইভেন চায়ের দোকানেও কিন্তু বাংলাদেশে কোনো জায়গায় চায়ের বিলটা পর্যন্ত অ্যাপ দিয়ে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এইটা পসিবল, এবং ক্যাশলেস ট্রানজ্যাকশনটা কিন্তু একটা বড় উপায় হইতে পারে যে আপনার মানি লন্ডারিং রোধের ক্ষেত্রেও। কারণ আমি যদি টাকাটা আমাকে একজন আমার মোবাইল ব্যাংকিংয়ে অথবা আমার ব্যাংকে দেয়, আই এম রেকর্ডেড, সো এখানে ধরা সম্ভব এবং মনিটরিং সম্ভব। আর অন্যদিকে যে ঘুষ, দুর্নীতি, এই ধরনের লেনদেনটা যদি আমরা বন্ধ করতে চাই, তো সেই ক্ষেত্রে ক্যাশলেস হইলে আসলে এটা একটু মানুষ সোর্স যেহেতু দেখাইতে হয় যে আমি টাকাটা কোত্থেকে আনলাম বা আমাকে কোত্থেকে দেওয়া হলো, সেই ক্ষেত্রে ক্যাশলেস কিন্তু খুবই একটা ভালো মাধ্যম। তবে আপনি যেটা বলছেন যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, একটা অবকাঠামো দরকার হয়,
সেই অবকাঠামোটা আসলে এখনো মোস্টলি আমাদের হলো ফান্ড ট্রান্সফার এবং ফান্ড রিসিভ করার মধ্যে সীমাবদ্ধ বেশি টোটাল যেটা হয়। বাট আপনি যদি দেখেন এই যে বিকাশ আছে বা অন্যান্য যে এই ট্রান্সফার প্ল্যাটফর্মগুলো আছে, তারা যেটা করতেছে, বিশেষ করে বিকাশের যেটা দেখতেছি যে ওরা প্রতিনিয়ত প্রত্যেকটা এরিয়াতে ঢোকার চেষ্টা করছে। ধরেন আপনি এখন সর্বশেষ যেই ট্রেন্ডগুলো চলছে প্রত্যেকটা ট্রেন্ডে তারা আসলে অল্প অল্প করে পেনিট্রেট করে। তো এইরকম অন্যান্য যে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের যে সিস্টেমগুলো আছে সেগুলো আছে, প্লাস হলো আমাদের যে মোবাইল অপারেটরগুলো আছে এবং মোবাইল হ্যান্ডসেটের যে বিষয়টা, কারণ আপনি স্মার্টফোন যদি থাকে তাহলে এটা সহজ এবং লিটারেসিরও একটা ব্যাপার আছে, কারণ মানুষ আসলে বুঝতে পারে না। সেই ক্ষেত্রে সরকার এবং আমরা যারা এই ফিনান্সিয়াল সার্ভিসটা প্রোভাইড করে তাদের উচিত হবে যে আসলে এই জিনিসটাকে কতটা জনপ্রিয় করতে পারে এবং এইটা কতটা সহজ ওয়েতে ব্যবহার করতে পারে। আর যেটা বলছিলেন আপনি যে সীমান্তবর্তী এলাকা, হ্যাঁ সীমান্তবর্তী এলাকা তো সবসময় কিছুটা ঝুঁকিপূর্ণ থাকে, অপরাধপূর্ণ হয়, যেহেতু স্মাগলিংটা এখান থেকে হয় বিভিন্ন ধরনের। তো সেই ক্ষেত্রে ওই জায়গাটা আসলে যে যদি প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করেন তারা কিন্তু তাদের বিজনেস মডেলটা ডেভেলপ করে যাতে তাদের রিটার্নটা ভালো আসে। তো এইখানে আমি বলবো সরকার তার বিশেষ নজর দেওয়া উচিত, যেহেতু সরকার চাচ্ছে বৈধ পথে রেমিটেন্স এনে তার রিজার্ভটা বাড়ানো, কারণ রিজার্ভটা যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা একটা ভালো অবস্থানে থাকতে পারি আমাদের ইম্পোর্ট বিল পের ক্ষেত্রে বা আমাদের গ্লোবাল যে ইন্ডিকেটরগুলো আছে সেখানে আমাদের রিজার্ভের একটা ভালো পজিশন থাকা দরকার। যেটা আমরা দেখছি যে গত সরকারের সময় যে একদম তলানিতে নেমে আসছিল সেইটা এখন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। তো এখানে আসলে ইটস এ জয়েন্ট এফার্টস দরকার এবং আমি ওভারঅল যেটা বলবো যে সচেতনতা মানুষের ভিতরে এবং মানুষের ভিতরে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার একটা বিষয় থাকে, যে আমি যে টাকাটা পাঠাচ্ছি দেশের স্বার্থেই পাঠাচ্ছি, এইটাকে মিস ইউজ করে বা অপব্যবহার করে যাতে কোনো একটা বিশেষ গোষ্ঠী আমার সৎ আয় আমার জিনিসটাকে খারাপভাবে নিয়ে না করতে পারে, সেই দিকে সবাইকে আসলে জয়েন্টলি কাজ করে এটা সম্ভব এবং এটা আমাদের দেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখবে বলে মনে করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।